হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি একাডেমি। আজকে মূলত হাজির হয়েছি তোমাদের যে এবিটিএ টেস্ট পেপার বেরিয়েছে। তো এই টেস্ট পেপার থেকে জিওগ্রাফির যে SC159 যে মডেলটা রয়েছে, এই মডেলটাকে নিয়ে আমি আজকে ডিসকাস করব। আর শুধু ডিসকাস নয়, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অ্যান্সারের প্রপার ব্যাখ্যা দেবো, যে কারণে ভিডিওর একটা ইম্পর্টেন্স রয়েছে। তোমরা ভিডিওটা মাইনরলি দেখো, একটু বড় হবে, একটু লেন্থি হবে, কারণ আমি টোটাল বিষয়গুলোকে নিয়ে একটু আলোচনা করব। যে কারণে তোমরা এটাকে একটু কনসিডার করো এবং ধৈর্য সহকারে টোটাল কোশ্চেন অ্যান্সার ডিসকাশনটাকে কন্টিনিউ করো। আর চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। পার্ট এ থেকে প্রথমে 1 নম্বরে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে প্যানজিয়ার ভাঙন শুরু হয় ড্যাশ যুগে। আমরা জানি কার্বনিফেরাস যুগে প্যানজিয়া একটা সমগ্র ভূখণ্ড হিসেবে অবস্থান করত এবং তার চারদিকে বেষ্টন করে প্যান্থালাস অবস্থান করত। যে কারণে তাহলে এটা হবে না। ভাঙন শুরু হয় বেসিক্যালি ট্রায়াসিক যুগে, যেটা বেসিক্যালি মেসোজোয়িক মহাযুগের অন্তর্গত, যেটা মূলত 20 থেকে 22 কোটি বছর আগেরকার কথা। ঠিক আছে, ওই সময় প্যানজিয়াটা ভাঙতে শুরু করে। এরপরে নেক্সট 2 নম্বরে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে ভুল ঠিক নির্বাচন করতে বলছে। সেক্ষেত্রে 1 নম্বরে বলা হচ্ছে ইউরেশিয়া দক্ষিণ থেকে উত্তরে সঞ্চারিত হয়েছিল। এটা ঠিক, ইউরেশিয়া দক্ষিণ থেকে উত্তর দিকে সঞ্চারিত হয়েছিল। তার মধ্যে এশিয়া ছিল এবং ইউরোপ ছিল। এবং 2 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিমে সঞ্চারিত হয়েছিল। এটাও ঠিক কথা বলছে। জোয়ারি বলের কারণে প্যানজিয়ার থেকে উত্তর এবং দক্ষিণ আমেরিকা আলাদা হয়ে সেটা পশ্চিম দিকে সঞ্চালিত হয়েছিল। 3 নম্বরে বলা হচ্ছে অস্ট্রেলিয়া দক্ষিণ দিকে সরে যায়। এটা একটু ভুল কথা বলা হচ্ছে, কারণ অস্ট্রেলিয়া বেসিক্যালি পূর্ব দিকে সরে গিয়েছিল। ঠিক আছে, যে কারণে এটাও হচ্ছে না। আর উপদ্বীপীয় ভারত বেসিক্যালি তোমার নিরক্ষরেখার দক্ষিণে সরে যায়। উপদ্বীপীয় ভারত বেসিক্যালি উত্তর পূর্ব দিকে সরে গিয়েছিল, এটাও তাহলে হচ্ছে না। তাহলে এর দাগে যে কোশ্চেনটা সেটা হচ্ছে এ এবং 2 ঠিক এবং 3 এবং 4 ভুল। তাহলে এই অপশানটা আমাদের রাইট হবে। 3 নম্বরে যে কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে শৈলক্ষে বৃষ্টিপাতের ক্ষেত্রে পর্বতের অনুপাত ঢালে যে মেঘ সৃষ্টি হয়, সেটা বেসিক্যালি এখানে 4টে অপশান দিয়েছে। আমরা জেনারেলি যেটা জানি, অনুপাত ঢালে বেসিক্যালি স্ট্যাটাস মেঘ সৃষ্টি হয় এবং প্রতিপাত ঢালে বেসিক্যালি কিউমুলাস মেঘ সৃষ্টি হয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিপাত ঢালে কিউমুলাস মেঘ সৃষ্টি হয় আর অনুপাত ঢালে স্ট্যাটাস মেঘ। তাহলে অ্যান্সার হবে এ। আর বিটটা হচ্ছে না, সিও হচ্ছে না এবং ডিও হচ্ছে না। ঠিক আছে, এবারে 4 নম্বরে যে কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে শুষ্ক তাপবিযুক্ত উষ্ণতার হ্রাস, যেটাকে বেসিক্যালি ডাই অ্যাডিয়াবেটিক ল্যাব স্টেট বলা হয়। সেটা বেসিক্যালি এখানে তার 4টে অপশান দিয়েছে। এখানে প্রথমে এর দাগে যেটা রয়েছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড পার 1000 মিটার, একটা হচ্ছে না। বির দাগে যেটা দিয়েছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড পার 1000 মিটার, এটা হচ্ছে ঠিক। এক্সাক্ট যেটা হয় তাই অ্যাডিয়াবেটিক ডাল সেট, সেটা হচ্ছে 9.8 ডিগ্রি সেন্টিগ্রেড পার 1000 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে এক্সাক্ট। আর এখানে যেহেতু 10 রয়েছে তাহলে এটাই এখানে তোমাকে অপশানে চুজ করতে হচ্ছে। ঠিক আছে, এবারে 5 নম্বরে যে কোশ্চেনটা বলা হচ্ছে এটা হচ্ছে স্টেটমেন্ট রিলেটেড কোশ্চেন। প্রথমে অ্যাসারশন রয়েছে, তারপরে রিজন রয়েছে। প্রথমে কি বলছে? প্রথমে বলছে যে দুটি বিপরীতধর্মী বায়ুকেন্দ্র পরস্পর মিলিত হয়ে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত ঘটায়। এটা কিন্তু একদম এক্স্যাক্টলি ঠিক কথাই বলছে। এখানে যে দুটো বায়ুপুঞ্জের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে উষ্ণ এবং আর্দ্র বায়ু, আর একটা হচ্ছে শীতল ও ভারী বায়ু। দুটো যখন পরস্পর মিলিত হয় তখন নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত ঘটায় আর কি। এবারে কারণ হিসেবে যেটা বলা হচ্ছে যে এই বৃষ্টিপাতে বায়ুমণ্ডলের উষ্ণতা, বায়ুর ঘনত্ব, বায়ু প্রবাহের দিকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এটাও কারণ হিসেবে ঠিক কথাই বলা হচ্ছে। অর্থাৎ এখানে অপশান সি যেটা তুমি লক্ষ্য করো, যে ত্রুটি বিবৃতিই সঠিক এবং 8 নম্বর বিবৃতিটি হচ্ছে এটার এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, তাহলে সির দাগের যে অপশানটা সেটা কারেক্ট হবে। এবং 6 নম্বরে যে কোশ্চেনটা আসছে, বাস্তুতন্ত্র কিংবা ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন কোন ভৌগোলিক? এখানে অপশানে 4টে রয়েছে, তার মধ্যে আমরা বই পড়ে যেটুকু জেনেছি ট্রান্সলে। ঠিক আছে, ট্রান্সলে বেসিক্যালি 1935 সালে প্রথম এই বাস্তুতন্ত্র কিংবা ইকোসিস্টেম কথাটি ইউজ করেছিলেন।
এবারে 7 নম্বরে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে হিমবাহের তলদেশে সঞ্চিত গ্রাব রেখাকে কি বলে? এখানে 4 টে অপশান দিয়েছে। বেসিক্যালি ভূমিগ্রাব রেখা যেটা সেটা হচ্ছে কারেক্ট হবে। কারণ এটা বেসিক্যালি অবস্থান অনুসারে যে আমাদের হিমবাহের যে শ্রেণীবিন্যাস রয়েছে সেক্ষেত্রে ভূমিগ্রাব রেখা যেটা বেসিক্যালি হিমবাহের তলদেশে সঞ্চিত গ্রাব রেখাকে বলা হয়। ঠিক আছে? এবারে হচ্ছে স্তম্ভ মেলানো কিংবা ম্যাচ দ্য ফলোইং, সেক্ষেত্রে 8 নম্বরে যে কোয়েশ্চেনটা বলছে স্তম্ভ 1 এবং স্তম্ভ 2। এবারে এইখানে আমি একটু ইন্টারাপ্ট করে বলি, এইসব কোশ্চেন সেটগুলোর পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেওয়া হবে। যেখানে তোমরা যারা কালেক্ট করতে ইচ্ছুক রয়েছো অবশ্যই সেখানে জয়েন হয়ে এই সমস্ত পিডিএফগুলো কালেক্ট করো এবং বাড়িতে তোমরা নিজেরাও প্র্যাকটিস করো যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে? তাহলে এইটুকু জিনিস যেখানে বলার ছিল। এবারে আমরা স্তম্ভ মেলানোটা দেখি। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে হালোকাস্ট। ঠিক আছে? তাহলে হালোকাস্ট বেসিক্যালি কি? এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে দেখবে 2 নম্বরে যে অপশন রয়েছে যে চুনাপাথরযুক্ত অঞ্চল, এটা হচ্ছে হালোকাস্টের একটা এক্সাম্পল। অর্থাৎ চুনাপাথরযুক্ত অঞ্চলে বেসিক্যালি তোমার কার্বনেট জাতীয় শিলা এবং ডলোমাইট দুটো মিক্সড হয়ে এই হালোকাস্ট ভূমিরূপের সৃষ্টি করে। তাহলে হালোকাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার চুনাপাথরযুক্ত অঞ্চল। এবারে হচ্ছে এভাপোরেট কাস্ট, এটা বেসিক্যালি 4 নম্বরের যে অপশানটা রয়েছে হ্যালাইট NaCl সমৃদ্ধ যুক্ত অঞ্চল। অর্থাৎ এভাপোরেট কাস্ট যেটা সেটা হ্যালাইট, অ্যানহাইড্রাইট, তারপরে জিপসাম প্রভৃতি যে উপাদানগুলো রয়েছে সেগুলোর মিক্স হয়ে এই এভাপোরেট কাস্ট তৈরি করে, যেটা বেসিক্যালি হ্যালাইট সমৃদ্ধ যুক্ত অঞ্চল। এখানে যেহেতু অপশান রয়েছে এটাকে আমাদের টিক মার্ক করতে হবে। এবারে ছদ্মক্রাস যেটা রয়েছে সেটা বেসিক্যালি এখানে যে 1 নম্বরে যেটা রয়েছে যে গ্রানাইট যুক্ত অঞ্চল, এটা হচ্ছে ছদ্মকাষ্টের এক্সাম্পল কিংবা ছদ্মকাষ্ট বেসিক্যালি গ্রানাইট যুক্ত অঞ্চলেই দেখা যায়। ঠিক আছে? তাহলে অপশান সি এখানে হচ্ছে। আর এখানে তোমার হচ্ছে অপশান বি। এখানে নিভাল কাস্ট যেটা রয়েছে সেটা বেসিক্যালি চিরহিমান্য অঞ্চল দেখা যায়, যেটা বেসিক্যালি শীত জলবায়ু অঞ্চলের অন্তর্গত। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার ডি। তাহলে এখানে আমরা অপশান যদি দেখতে যাই সেক্ষেত্রে তোমার এর দাগে 2, অর্থাৎ এর দাগে 2 এখানে রয়েছে। তারপরে হচ্ছে তোমার সির দাগে 1, সির দাগে 4 এখানে রয়েছে। তাহলে এই অপশানটা হচ্ছে না, অপশান এ হচ্ছে না। অপশান ডি এর দাগে 4 রয়েছে, তাহলে এই অপশানটাও হবে না। তাহলে এর দাগে 2 রয়েছে, তাহলে এই অপশানটা দেখতে পারি। এর দাগে 2, বির দাগে 4, তারপরে তোমার সির দাগের 1 এবং ডির দাগে 3। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট। 9 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে এটা হচ্ছে সমুদ্রের জলের ভাসমান বৃহৎ বরফের স্তূপকে কি বলে? এখানে 4টে অপশান দিয়েছে। বেসিক্যালি এখানে যে সমুদ্রের জলে ভাসমান বৃহৎ ধরনের বরফের স্তূপ সেটাকে বেসিক্যালি হিমশৈল বা আইসবার্গ বলা হয়। ঠিক আছে? হিমশৈল কিংবা আইসবার্গ বলা হয়। 10 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর সর্বাপেক্ষা বিস্তৃত গুহা কোনটি? অর্থাৎ সর্বাপেক্ষা বিস্তৃত মানে হচ্ছে সবথেকে দীর্ঘতম যে গুহাটার কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ এখানে অপশান সি যেটা ম্যামথ গুহা সেটা হচ্ছে পৃথিবীর সর্বাপেক্ষা বিস্তৃত গুহার এক্সাম্পল। ঠিক আছে? এবারে 11 নম্বরে যে কোশ্চেনটা আসছে সেটা বেসিক্যালি উপকূল থেকে মহীসোপানের দিকে পরস্পর সঞ্চিত স্থল বিধৌত অদীর্ঘ পদার্থগুলি হলো। অর্থাৎ এখানে তোমাকে উপকূল থেকে মহীসোপানের দিকে যদি যায় সেক্ষেত্রে প্রথমে নুড়ি পাওয়া যায়, তারপরে বালি পাওয়া যায়, তারপরে নীল কাদা, তারপরে লাল কাদা। অর্থাৎ অপশান এ যেটা রয়েছে এটা এখানে কারেক্ট আনসার। ঠিক আছে? এবারে 12 দাগের যে কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে ইনিকে ক্ষেত্রে এই যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি হবে সেটা তোমাকে এখানে চুজ করতে হবে। তাহলে জিজ্ঞাসা চিহ্নে প্রথমে হচ্ছে উৎপাদক, তারপরে হচ্ছে নিম্ন স্তরের খাদক, তারপরের যে উপরে পিরামিডটা রয়েছে সেটা কি হবে? সেটার জন্য এখানে অপশান দিয়েছে উৎসেচক, উৎসেচক তো হবেই না। তারপরে জীবাণু, এটাও হবে না। শক্তি, এটাও হবে না। সর্বোচ্চ স্তরের খাদক, এটাই হচ্ছে কারেক্ট অপশান হবে। ঠিক আছে? এবারে 13 দাগে বলা আছে চিত্রে চিহ্নিত ভূমিরূপটা শনাক্ত করো। এখানে দেখো এই পর্বতের পাদদেশে বা হিমশিরির অবনত ঢালু অংশে বেসিক্যালি একটা ভূমিরূপের ছবি এখানে দেওয়া হয়েছে।
সেটা দেখে আমাদের বুঝতে হবে টার্ন তো হবেই না, হিমডনি হবে না, প্যাটার্ন স্টার হ্রদ যেটা এটাই এখানে হবে। মানে এই জায়গাটাই বেসিক্যালি তোমার হিমশিরির অবনত ঢালু অংশে অনেক সময় কি হয়, হিমবাহ গলা যে জলগুলো সেগুলো জমে এই প্যাটার্ন স্টার হ্রদের সৃষ্টি করে। তাহলে সির দাগে যেটা অপশান রয়েছে এটাই হচ্ছে কারেক্ট হবে। 14 দাগে যেটা রয়েছে সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক? অর্থাৎ আমরা খাদ্য শৃঙ্খল যদি পড়ে থাকি সেক্ষেত্রে এখানে অনেকগুলো স্টেটমেন্ট দিয়েছে, তার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা এখানে তোমাদের চুজ করতে হবে। প্রথমত যেটা বলছে যে শক্তি প্রবাহ চক্রাকারে ঘটে, এটা কি ঠিক বলছে? একদম না, এটা ভুল বলছে। কারণ শক্তি প্রবাহ বেসিক্যালি একমুখী ঘটে। হ্যাঁ, প্রথমে হচ্ছে উৎপাদক, তারপরে প্রাথমিক খাদক, তারপরে গৌণ খাদক, এইভাবে চলতে থাকে। ঠিক আছে, তাহলে চক্রাকারে যে ঘটে এটা সম্পূর্ণ ভুল কথা বলা হচ্ছে। ২ নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে একটি পুষ্টিস্তর থেকে অপর পুষ্টিস্তরে শক্তির 10% প্রবাহ ঘটে। এটা একদম ঠিক কথাই বলা হচ্ছে। কারণ আমরা লিন্ডেম্যানের যে সূত্রটা রয়েছে বা লিন্ডেম্যান বলে গিয়েছিলেন যে একটা পুষ্টিস্তর থেকে যদি অপর পুষ্টিস্তরে শক্তির স্থানান্তর ঘটে সেক্ষেত্রে 10% প্রবাহ বেসিক্যালি এখানে দেখা যায়। ঠিক আছে? তাহলে লিন্ডেম্যানের কথা এটাও একটু মাথায় রাখবে। আমি লিখে দিচ্ছি। এবারে ৩ নম্বর বা সির দাগে যেটা বলা হচ্ছে যে খাদ্য শৃঙ্খলের শীর্ষে থাকে তৃণভোজী। এটা সম্পূর্ণ একটা ভুল কথা। শীর্ষে যেটা থাকে সেটা হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক। ঠিক আছে? সর্বোচ্চ শ্রেণীর খাদক। এবারে ডির দাগে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সর্বভুক ও মাংসাশী একই পর্যায়ভুক্ত শ্রেণী। এটা সম্পূর্ণ ভুল কথা। তাহলে এখানে আমার আল্টিমেটলি অ্যান্সার যেটা আসছে সেটা হচ্ছে ৩ নম্বর বা বির দাগের কোশ্চেনটা ঠিক হচ্ছে আর সবগুলো ভুল। এবারে ১৫ দাগে যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে জলাশয়ের উপর জমে থাকা কুয়াশাকে কি বলে? আমরা যে বায়ুমণ্ডলের চ্যাপ্টারটা পড়েছি সেখানে আমরা যদি লক্ষ্য করি সেক্ষেত্রে বুঝতে পারবো যে জলাশয়ের উপরে বেসিক্যালি যে জমে থাকা কুয়াশা সেটাকে বেসিক্যালি কুহেলিকা বলা হয়। ঠিক আছে? অর্থাৎ এটা জলাভূমিতেও হতে পারে, হ্রদ কিংবা নদী প্রভৃতি জায়গায় ঘন অস্বচ্ছ যে আবরণ সৃষ্টি করে কুয়াশার সেটাকেই বেসিক্যালি বলা হয় কুহেলিকা। তাহলে এখানে ১৫ দাগে অপশান এ হচ্ছে কারেক্ট। এবারে পার্ট বি থেকে যে কোশ্চেনটা প্রথমে আসছে সেটা হচ্ছে রোড সাইড হ্যামলেট কথাটি প্রথম ব্যবহার করেন যে ভূগোলী। এখানে ৪ টে অপশান দিয়েছি। ঠিক আছে? অর্থাৎ ক্রিস্টেলার তার যে কেন্দ্রীয় সংস্থান তত্ত্ব রয়েছে সেই তত্ত্বে তিনি প্রথম এই রোড সাইড হ্যামলেট কথাটা উল্লেখ করেছিলেন। ঠিক আছে? তাহলে এখানে অপশানের মধ্যে ফার্স্ট যে অপশানটা রয়েছে বা অপশান এ যেটা রয়েছে ক্রিস্টেলার এটা হচ্ছে কারেক্ট। এবারে ১৭ দাগে যে কোশ্চেনটা রয়েছে কোনো দেশে শূন্য জনসংখ্যা বৃদ্ধি ঘটে তখনই যখন, এবারে অপশানগুলো দিয়েছে এখানে প্রথম বলছে যে জন্মহার ইজিক্যাল টু মৃত্যু হার, দ্বিতীয় বলছে অন্তর্মুখী পরিব্রাজন ইজিক্যাল টু বহির্মুখী পরিব্রাজন হয়, আর সিদ্ধের এটা হচ্ছে জন্মহার ইজিক্যাল টু মৃত্যু হার এবং অন্তর্মুখী পরিব্রাজন ইজিক্যাল টু বহির্মুখী পরিব্রাজন। অর্থাৎ অপশান সি যেটা বলছে যে কোনো একটা দেশের যদি জনসংখ্যা শূন্য বৃদ্ধি ঘটে তখন যে কন্ডিশনটা হবে সেটা হচ্ছে জন্মহার ইজিক্যাল টু মৃত্যু হার এবং অন্তর্মুখী পরিব্রাজন ইজিক্যাল টু বহির্মুখী পরিব্রাজন, তবেই সেখানে শূন্য জনসংখ্যার বৃদ্ধি ঘটবে। এবারে ১৮ দাগে যে কোশ্চেনটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভারতের সবুজ বিপ্লবের ফলশ্রুতিতে যে ধরনের পরিব্রাজন সৃষ্টি হয়েছিল এখানে বেসিক্যালি আমরা অপশান সির দিকে যদি চোখ রাখি সেটা হচ্ছে গ্রাম থেকে শহরে। অর্থাৎ যেখানে উন্নত বীজের অভাব ছিল, যেখানে সেচ ব্যবস্থা খুব একটা উন্নত নয়, সেই সব জায়গাগুলোর মানুষজন গ্রাম থেকে শহরে পরিব্রাজন করে এসেছিল। তাহলে অপশান সি এখানে কারেক্ট হবে। ঠিক আছে? তবুও এই ১৮ নম্বর কোশ্চেনটা একটু কনফিউজিং রয়েছে। আমার যেটা মনে হয়েছে আমি সেটা বললাম যে অপশান সিটা এখানে কারেক্ট হতে পারে। আর ১৯ এর দাগে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে তোমার ম্যাচ দ্য ফলোইং। সেক্ষেত্রে সেটেলমেন্ট জিওগ্রাফি যদি পড়ে থাকি সেক্ষেত্রে এই ম্যাচ দ্য ফলোইং খুব ভালোভাবে করতে পারবো। সেক্ষেত্রে এখানে দেখো পলিশ হয়েছে। পলিশ এ অপশন দিয়েছে পলিশ এবং এখানে তার ৪ টে অপশন রয়েছে তার মধ্যে পলিশ বেসিক্যালি কাকে বলা হয়? নগরকে পলিশ বলা হয়। তাহলে অপশন এ এখানে হচ্ছে ৩ নাম্বার। তারপর হচ্ছে মিলিয়ন সিটি। মিলিয়ন সিটি বেসিক্যালি এখানে আমি যদি নাও জানি সেক্ষেত্রে এটা আমি ছাড়লাম। মেট্রোপলিস। মেট্রোপলিস হচ্ছে মহানগর। ঠিক আছে? মেট্রোপলিস আমরা যারা পড়েছি তারা জানি মেট্রোপলিস বেসিক্যালি মহানগরকে বলা হয়। তাহলে এখানে অপশান সি হয়ে যাচ্ছে। আর নেক্রোপলিস যেটা সেটা বেসিক্যালি আমরা সবাই জানি মৃতের শহরকে নেক্রোপলিস বলা হয়। তাহলে অপশান ডি। তাহলে বাকি যেটা থাকছে মিলিয়ন সিটি।
সেটা বেসিক্যালি সাদার সিটি বলা যেতে পারে। এটা হচ্ছে অপশন ডি। এবারে এখানে যে বিকল্পগুলো দিয়েছে বা এখানে যে অপশনগুলো দিয়েছে, সেক্ষেত্রে অপশনের মধ্যে আমার এখানে একটু কনফিউজিং রয়েছে। তোমরা জেনারেলি এইটুকু জিনিস জেনে রাখো, পলিস বেসিক্যালি নগরকে বলা হয়। তারপরে তোমার মেট্রোপলিস বেসিক্যালি মহানগরকে বলা হয়। নেক্রোপলিস বেসিক্যালি মৃতের শহরকে বলা হয়। এবারে এখানে অপশনগুলো যেগুলো দেয়া রয়েছে তার মধ্যে কোনোটা হচ্ছে না। ঠিক আছে? জেনারেলি আমরা যেটা জানি সেটা আমরা এখানে বলে দিলাম। ঠিক আছে? এখানে অপশন হয়তো প্রিন্টিং মিস্টেকও হতে পারে। এবারে ২০ নম্বরে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে হোমল্যান্ড কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন যে ভৌগোলিক, সেক্ষেত্রে আমরা পড়ে যেটুকু জেনেছি বা আমাদের সিলেবাসের মধ্যে যেটুকু রয়েছে, হোমল্যান্ড কথাটি প্রথম ব্যবহার করেছিলেন হচ্ছে আন্দ্রে আলেক্স। এখানে অপশন দেখো, এ আন্দ্রে আলেক্স যেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। ইনি হচ্ছেন ফরাসি ভূগোলবিদ, যিনি ১৯১৪ সালে প্রথম এই হোমল্যান্ড কথাটি ব্যবহার করেছিলেন। এবারে ২১-এর দাগে বলা হচ্ছে যে সবুজ গ্রামের অর্থনৈতিক কার্যাবলী মূলত কিসের উপরে নির্ভর করে? এখানে ৪ টে অপশন দিয়েছে। আমরা জানি সবুজ গ্রাম মানে এখানে হচ্ছে বনজ সম্পদ সংগ্রহের উপরে তাদের অর্থনৈতিক কার্যাবলী নির্ভর করে রয়েছে। ঠিক আছে? তাহলে অপশন ডি এখানে কারেক্ট হচ্ছে। এবারে ২২-এর দাগে যে কোশ্চেনটা রয়েছে সেটা গ্লোবাল সিটি ইন্ডেক্স ২০২১ অনুযায়ী ১ম থেকে ৪র্থ ক্রম অনুসারে শহরগুলোকে সাজালে এখানে নিউ ইয়র্ক তো হচ্ছে ফার্স্ট, সেকেন্ড লন্ডন হচ্ছে, ৩ নম্বরে বেসিক্যালি প্যারিস আছে এবং ৪ নম্বরে টোকিও আছে। ঠিক আছে? মানে ডেটা অনুযায়ী যেটুকু হয় আরকি। এটা হচ্ছে ১, এটা ২, তারপরে এটা ৩, এটা ৪। মানে এইরকম অর্ডার কিন্তু এখানে অপশানে নেই। তোমরা অ্যাজ এ ফার্স্ট অপশনটাকে কনসিডার করতে পারো। লন্ডন ১ম এ আসবেই না। ঠিক আছে? তারপরে এখানে অপশন সি টোকিও। টোকিওটাও ১ম এ আসবে না, বেজিংও ১ম এ আসবে না। তাহলে এইটা অপশন এ তোমরা অ্যান্সার হিসেবে কনসিডার করতে পারো। কিন্তু অর্ডারটা আমি বলে দিলাম। ১ম এ নিউ ইয়র্ক, তারপরে লন্ডন, তারপরে প্যারিস, তারপরে টোকিও। এই জিনিসটা মাথায় রাখ। এবারে ২৩ এর দাগে যে কোয়েশ্চেনটা রয়েছে যে কোনো দেশের জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যকে কি বলা হচ্ছে? এখানে বেসিক্যালি যে অপশনগুলো রয়েছে তার মধ্যে তোমার স্বাভাবিক বৃদ্ধি বা ন্যাচারাল গ্রোথটা, সেটাকেই বেসিক্যালি বলা হয় যে কোনো একটা দেশের জন্মহার এবং মৃত্যুহারের পার্থক্য। তো এরপরে ২৪ এর যে কোয়েশ্চেনটা রয়েছে, মেগালোপলিস শব্দের ১ম কে ব্যবহার করেছিলেন? এরকম ভূগোলবিদ ব্যবহার করেছিলেন মেগালোপলিস শব্দ। আমরা জানি যে গটম্যান, যিনি এই মেগালোপলিস শব্দটি ১ম ব্যবহার করেছিলেন এবং পৌরবসতি বিকাশের সর্বশেষ পর্যায় হচ্ছে মেগালোপলিস। এবারে ২৫ এর দাগে যে কোশ্চেনটা রয়েছে, জনঘনত্ব কি যে ধরনের ধারণা, এখানে যে কটা অপশন রয়েছে তার মধ্যে পরিমাণগত যেটা রয়েছে এটা হচ্ছে কারেক্ট হবে বা কোয়ান্টিটেটিভ। ঠিক আছে? কোয়ান্টিটেটিভ কিংবা পরিমাণগত ধারণা হচ্ছে জনসংখ্যা ঘনত্ব বা জনঘনত্ব। এটা আমরা জানি জনঘনত্বের সূত্র হচ্ছে নির্দিষ্ট এলাকার মোট জনসংখ্যা ডিভাইডেড বাই ওই অঞ্চলের মোট ক্ষেত্রফল। আর আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের যে জনঘনত্ব সেটা আমরা সবাই জানি ২০১১ সালের জনগণনা অনুযায়ী ৩৮২ জন পার বর্গ কিলোমিটার। মানে প্রত্যেক বর্গ কিলোমিটারে ৩৮২ জন বাস করে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে বললাম। আর ২৬ এর দাগে এবারে আমি চলে যাচ্ছি। ২৬ এর দাগে হচ্ছে ভারতের বৈদেশিক বাণিজ্য সংগঠিত হয় যে পরিবহন ব্যবস্থার মাধ্যমে। এখানে ৪ টে অপশন রয়েছে। তার মধ্যে এইখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে বেসিক্যালি যেটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় তার মধ্যে নৌ পরিবহন, যেটা এখানে অপশনের মধ্যে দেয়নি। সড়ক দিয়েছে, তারপরে রেল পরিবহন দিয়েছে আর বিমান পরিবহন দিয়েছে। আমার সম্ভবত এখানে নৌ পরিবহন হয়তো লিখতে গিয়ে প্রিন্টিং মিস্টেক হয়েছে বা যাই হয়েছে। কিন্তু বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বেসিক্যালি নৌ পরিবহনটাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এইটুকু জিনিস ভালো করে মাথায় রাখো। ঠিক আছে? এবারে ২৭ থেকে যে কোয়েশ্চেনটা আসছে, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। সেক্ষেত্রে বিবৃতি এ তে বলা হচ্ছে যে রেলপথকে ভারতের জীবনরেখা বলা। এটা একদম ঠিক কথাই বলা হচ্ছে। তবে কারণ হিসেবে যেটা বলা হচ্ছে যে দূরবর্তী স্থানে একসঙ্গে অনেক পণ্য ও যাত্রী পরিবহন করা একমাত্র রেলপথের দ্বারাই সম্ভব। ঠিক আছে? এটাও কারণ হিসেবে ঠিক কথাই বলা হচ্ছে। অর্থাৎ দুটি বিবৃতি সঠিক এবং আর নম্বর বিবৃতিটি এর সঠিক ব্যাখ্যা। তাহলে অপশন সি এখানে কারেক্ট হচ্ছে। এরপর ২৮ এর দাগে যে কোশ্চেনটা বলা হচ্ছে যে ভারতের
স্বর্ণতন্তু কাকে বলা হয়? আমরা সবাই জানি এটা। পাট, পাটকে বেসিক্যালি সোনালী কালারের দেখতে হয়। যে কারণে আমাদের ভারতের স্বর্ণতন্তু হিসেবে পাটকে আখ্যায়িত করা হয়। ২৯ এর দাগে যে কোয়েশ্চেনটা রয়েছে যেটা হচ্ছে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত রাজ্যটি কোনটি? হ্যাঁ, এখানে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে লাক্ষাদ্বীপ হবে না, দাদর ও নগর হাভেলি হবে না, আন্দামান নিকোবর দ্বীপ যেটা, সেটা বেসিক্যালি আমাদের জনঘনত্ব দিক থেকে সবথেকে কম জনঘনত্ব। অর্থাৎ প্রত্যেক বর্গ কিলোমিটারে মাত্র ৪৬ জন বাস করে আন্দামান আর নিকোবরে। ঠিক আছে? এইটুকু জিনিস মাথায় রাখবে। এরপরে আমরা ৩০ এর দাগের যে কোয়েশ্চেনটা রয়েছে সেখানে হচ্ছে স্তম্ভ মেলানো রয়েছে। অর্থাৎ ১ম এ যেটা আসছে ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য। আমাদের ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে সিকিম। এটা হচ্ছে রাজ্যের কথা বলা হচ্ছে। আগেরটার দিকটি কি বলা হয়েছিল? তোমার জন ঘনত্বের দিক থেকে সর্বনিম্ন হচ্ছে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে যেটা সেটা হচ্ছে আন্দামান নিকোবর। আর রাজ্যের দিক থেকে সবথেকে জনসংখ্যা কম সেটা হচ্ছে সিকিম। সেটা তাহলে অপশন এ এখানে হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবারে নেক্সট বি দেখে মনে হচ্ছে ভারতে সর্বনিম্ন শিক্ষার হারযুক্ত রাজ্য। ঠিক আছে? এখানে যে কটা রয়েছে আমরা সবাই জানি যে বিহার হচ্ছে শিক্ষার দিক থেকে সবথেকে পিছিয়ে, যেটা ২০১১ সালের জনগণনা অনুযায়ী। তো সেটা এখানে আমাদের এখানে কনসিডার করতে হবে। কারণ আমাদের ২০২১ সালে এখন পর্যন্ত সেন্সাস হয়ে ওঠেনি। ঠিক আছে? ডিউ টু কোভিড। এবারে সির দাগে বলা হচ্ছে যে ভারতের সর্বনিম্ন লিঙ্গানুপাত যুক্ত রাজ্য। সেক্ষেত্রে এখানে আমরা এই ২ টো অপশন রয়েছে। তার মধ্যে যে হরিয়ানা যেটা রয়েছে সেইখানে লিঙ্গানুপাত সর্বনিম্ন। অর্থাৎ এখানে হচ্ছে অপশন সি। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ভারতের সর্বনিম্ন জনঘনত্ব পূর্ণ রাজ্য যেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে তোমার অপশন ডি। তাহলে এখানে আমাদের কোন অপশনটা এখানে হচ্ছে বেসিক্যালি একটুখানি যদি জাস্ট দেখি। ১ম এ হচ্ছে এর দাগে ৩, এর দাগে ৩ কোথায়, কোথায় রয়েছে? এখানে রয়েছে এর দাগে ৩, এটাই রয়েছে এর দাগে ৩ আর কোনটাই নেই। তাহলে এইটুকু দেখা যাক। তারপরে রয়েছে সির দাগে ২, সির দাগে ২ এটাই রয়েছে। তারপরে হচ্ছে তোমার ডির দাগে ১, ডির দাগে ১ এটাই রয়েছে। আরেকটা হচ্ছে বির দাগে ৪, বির দাগে ৪ এটাই রয়েছে। তাহলে অপশন বি যেটা রয়েছে এখানে এটা কারেক্ট হচ্ছে। তারপরে ৩১ এর দাগে যেটা রয়েছে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে সাক্ষরতার হার অনুসারে ভারতের রাজ্যগুলিকে বড় থেকে ছোট অনুসারে সাজায়। সেক্ষেত্রে এখানে দেখো সাক্ষরতার হার অনুযায়ী যদি আমি সাজাই, ১ম এ যেটা আসে সেটা হচ্ছে কেরালা। ঠিক আছে? কেরালার অপশন কিন্তু সবগুলোতে রয়েছে। সবাই জানে যে কেরালা হবে। কিন্তু তারপরে যেটা আসছে সেটা বেসিক্যালি মিজোরাম। তাহলে মিজোরাম এটাও রয়েছে, এটাও রয়েছে। মানে অপশন এ তেও রয়েছে, সি তেও রয়েছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে গোয়া, তারপরে আসে ত্রিপুরা। ঠিক আছে? এবারে এর পার্সেন্টেজ গুলো আমি লিখে দিই। মানে বলে দিচ্ছি একটু শুনে নাও। কেরালার ক্ষেত্রে 94.04 সাক্ষরতার হার। মিজোরামের ক্ষেত্রে যেটা 91.33, গোয়ার ক্ষেত্রে 88.70 আর ত্রিপুরার ক্ষেত্রে 87.22। ঠিক আছে? তাহলে অপশন সি যেটা সেটা এখানে কারেক্ট হবে। ঠিক আছে? এবারে ৩২ এর দাগে যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে সিআই বা ক্রপ ইনটেনসিটি বা শস্য প্রবণতা প্রকাশ করা হয় যে সূত্রের দ্বারা, এটা এখানে ৪ টে অপশন দিয়েছে। অর্থাৎ শস্যের প্রগাঢ়তা যদি পড়ে থাকি তাহলে আমরা এই অ্যান্সারটা করতে পারবো। তাহলে কোশ্চেন কত ডিপলি কোশ্চেন হতে পারে সেগুলো জাস্ট একটু এইসব কোশ্চেন্সে প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং এক্সামের ক্ষেত্রে এই সমস্ত কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করে গেলে তোমরা এক্সাম হলে কোনোদিন কোনো প্রশ্ন আটকাবে না। ঠিক আছে? যে কারণে এইগুলো একটু মাইনরলি ভালো করে প্র্যাকটিস করতে হবে। তবে সিআই বা সবচেয়ে প্রগাঢ়তা বা ক্রপ ইনটেনসিটি প্রকাশ করা হয় বেসিক্যালি অপশন সি অর্থাৎ সিআই ইজ ইকুয়াল টু মোট চাষের জমি ডিভাইডেড বাই নিট চাষের জমি ইনটু 100। তাহলে এই যে অপশনটা এটা হচ্ছে সবচেয়ে প্রগাঢ়তার সূত্র। এবারে ৩৩ থেকে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে মিল্কম্যান অফ ইন্ডিয়া। আমরা কি জানি মিল্কম্যান অফ ইন্ডিয়া হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়ানকে বলা হয়। ঠিক আছে? এই যে অপশন বি যেটা সেটা এখানে কারেক্ট হচ্ছে। এবারে নিচের অনুচ্ছেদ কি ১ম এ পাঠ করতে হবে, তারপরে 34 নম্বর দাগের যে কোশ্চেনটা তার উত্তর দিতে হবে। অর্থাৎ এখানে কি বলা আছে একটু পড়ে নেওয়া যাক। বাণিজ্যিক ক্ষেত্রে ভারত সরকারের
একটি বিশেষ সদর প্রবুদ্ধ হলো মেক ইন ইন্ডিয়া। 2014 সালের 25শে সেপ্টেম্বর এই প্রকল্প শোনা হয়। মূলত বহুজাতিক বিদেশি সংস্থাকে ভারতে তাদের পণ্য উৎপাদনের উৎসাহিত করতে এই প্রকল্প গৃহীত। এবারে অ্যান্সার করা যাক, সেটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া ফুল মন্ত্রকের অধীনে। আমরা যদি পড়ে থাকি আমরা এটা বলতে পারবো যে মেক ইন ইন্ডিয়া বেসিক্যালি আমাদের ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রক, যেটা এখানে অপশন বি তে দেওয়া রয়েছে, বাণিজ্য ও শিল্প মন্ত্রক, তার অধীনস্থ রয়েছে। ঠিক আছে, এবারে 35 থেকে কোশ্চেনটা রয়েছে যে গোলাপি বিপ্লবের জনক হলেন। এখানে যে 4টে অপশন দিয়েছে তার মধ্যে কিন্তু গোলাপি বিপ্লব বেসিক্যালি আমি যতদূর জানি এদের মধ্যে কেউ হবে না। তাহলে অপশন কি হবে, বা গোলাপি বিপ্লবের জনক কাকে বলা হয়? এটা হচ্ছে দুর্গেশ প্যাটেলকে। দুর্গেশ প্যাটেল, যা এই 4টে অপশনের মধ্যে নেই, ও জেনে রাখো যে গোলাপি বিপ্লবের জনক দুর্গেশ প্যাটেলকে বলা হয়। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের টোটাল 35টা কোশ্চেনের সলিউশন এবং তার একটা ছোটোখাটো ডিসকাশন। আশা করছি তোমাদের এই ডিসকাশনটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটার সঙ্গে থেকো এবং তোমাদের এই সাপোর্ট আমাদের ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আনার ক্ষেত্রে উৎসাহ যোগাবে। যে কারণে অবশ্যই চ্যানেলটার সঙ্গে থেকো এবং বন্ধুদের মধ্যে এগুলো শেয়ার করে দাও, যাতে সবাই মিলেমিশে তোমরা ভালো নাম্বার গেইন করতে পারো, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমাদের জিওগ্রাফির প্রত্যেকটা মডেল কোশ্চেন আস্তে আস্তে আলোচনা করা হবে এই ভিডিও থেকে। প্রথমে যেটা রয়েছে সেটা অলরেডি আলোচনা করে ভিডিও আকারে পাবলিশ করা হয়ে গেছে। তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশন বক্স এর লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা প্লেলিস্ট যেটা রয়েছে সেই প্লেলিস্টটাও চেক করে নিতে পারো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।